নমস্কার। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে এই বিশেষ অনুষ্ঠান কেন আয়োজন করা হচ্ছে, এবং আজকে আমাদের বলতে ভীষণ আনন্দিত বোধ করছি, খুবই গর্ববোধ হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মেয়ে, তার চেয়েও বড় কথা দেওয়ারটো সাব ডিভিশনের বেতাই পঞ্চায়েতের যার রুট গ্রাসরুট এখান থেকে, তো এইরকম আমাদের ঘরের মেয়ে অসাধারণ এরকম একটা সাফল্য, সর্বভারতীয় পরীক্ষা, ইউপিএসসির মতো পরীক্ষা, যেটা ক্র্যাক করা খুবই ছোটোখাটো ব্যাপার নয়, খুবই অধ্যাবসায়, ছোটবেলা থেকে মেন্টাল সেট আপ রেডি করা, তার জন্য গুছিয়ে খুঁটিনাটি বিষয়গুলো পড়াশোনা করা এবং সেটাকে নিজের মধ্যে করে সযত্নে লালন করা এবং যথাসময় যথাস্থানে সেটাকে প্রকাশ করা, এটা একেবারেই সহজ কাজ নয়। আমি রেজাল্ট বেরোনোর পরের দিন দেখছিলাম কোনো একটা ডিজিটাল মিডিয়ায় সংবাদ চ্যানেলকে দিয়া গোলদার একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সঙ্গে তার বাবা মা এবং বোন ছিল, ভাই ছিল সম্ভবত। তো সেখানে ও বারবার একটা কথা বলছিলেন, দিয়া ম্যাডাম একটা কথা বারবার বলছিলেন যে আমি বাবার কাছে ভীষণ ঋণী। বাবা আমাকে একাডেমিক্যালি সাপোর্ট কতটা করেছে বলতে পারবো না, কিন্তু বাবা আমাকে রুটিন সেট আপ করে দিয়েছে, বাবা আমাকে টাইম ম্যানেজমেন্ট করে দিয়েছে, বাবা আমাকে একটা লক্ষ্য অভিমুখী যাত্রার পথ দেখিয়েছে। আর একই সঙ্গে মায়ের ভূমিকার কথাও তার মুখ থেকে আমার যথাসম্ভব মনে পড়ছে। ইন্টারভিউতে এক ঝলক দেখেছিলাম, TV9 বা টিভি এই নিউজ 18 এরকম হবে হয়তো। তো মায়ের ভূমিকার কথা বলেছে, মাও তাকে সাপোর্ট করেছে। তো আমারও এটাই বলার যে দেখুন, আমরা দেবেন্দ্রনাথকে যদি দেখি, দেবেন্দ্রনাথকে যদি পাই, হাজারো দেবেন্দ্রনাথ তৈরি হলে তবে তো হাজারো রবীন্দ্রনাথ তৈরি হবে। বাবা এবং মা এদের যে ভূমিকা, এই ভূমিকারই ফলশ্রুতি হচ্ছে পূর্ণাঙ্গ এবং সুকৃতিযুক্ত সন্তান। তো আমি সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানের সর্বপ্রথমেই আন্তরিক শ্রদ্ধা নিবেদন করব মাননীয় অজিত গোলদার মহাশয়কে, যে দিয়া গোলদারের পিতা। আর তার চেয়েও বেশি শ্রদ্ধা নিবেদন করব সেই সম্মানীয়া দিয়া গোলদারের মা শান্তা গোলদার মহাশয়াকে, যারা তাদের গর্ভে এই স্বর্ণগর্ভা এই মহিলা শান্তা গোলদার, যিনি তার এইরকম একটি সন্তানকে আমাদের সকলের সামনে উপহার দিতে পেরেছেন এবং ভারতবর্ষের বুকে যে আজকে এইরকম একটা বড় পরীক্ষায় নিজেকে স্ট্যান্ড করতে পেরেছেন। বাঙালি হিসেবে আমরা গর্বিত, নদিয়ার নাগরিক হিসাবে আমরা গর্বিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি জানি বেতায় তাপসবাবু বলছিলেন যে বেতায় অনেক বড় বড় অফিসার আছেন, বিসিএস আছেন, এর আগে ইউপিএসসি সমর্যাঙ্কের কাজও অনেকে করেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এবারের ইউপিএসসি 2021-এর রেজাল্ট যদি দেখেন, দিয়া ম্যাডাম সব বলবে আপনাদের, তবু আমার যেটুকু পর্যবেক্ষণ, আমি যেটুকু দেখেছি 2021-এর রেজাল্টের যে অ্যানালিসিস করলে দেখবেন 1, 2, 3, 4 পুরো মেয়েরা, মেয়েদের একটা জয় জয়াকার। এটা একটা অন্য বার্তা দিচ্ছে ভারতবর্ষ, এটা একটা অন্য বার্তা দিচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের, অন্য বার্তা দিচ্ছে ভারতবর্ষের সমাজকর্মীদের, এটা একটা অন্য বার্তা দিচ্ছে ভারতবর্ষের শিক্ষক মণ্ডলীকে। অর্থাৎ মেয়েদের মধ্যে যে সাংঘাতিক পোটেনশিয়ালিটি, সাংঘাতিক ধৈর্য, সাংঘাতিক কিছু করার ক্ষমতা, সেটাকে আমাদের এই অজিত বাবুর মতো পিতা হতে হবে আর শান্তা ম্যাডামের মতো মা হতে হবে। তাহলেই তাদের আসল রূপ তিল করে ফুটে উঠবে। ভোরবেলা উঠে আপনি দেখবেন সেই আপনার স্বপ্নে পাওয়া, স্বপ্নে চাওয়া একটি প্রস্ফুটিত ফুল, যে ফুলের সুগন্ধ শুধু আপনার বাড়ি নয়, আপনার বাড়ির পাঁচিল ছাড়িয়ে সারা এলাকা ম করে উঠছে।
আসুন আমরা এবার প্রথমেই আমাদের আজকের দিনের এই বিশেষ অতিথি তথা আমাদের এলাকার বরেণ্য সন্তান মাননীয় সম্মানীয় দিয়া গোলদার মহাশয়াকে বরণ করে নেব। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেবেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের প্রেসিডেন্ট তথা সভাপতি তথা তেহট্ট বিধানসভার মাননীয় বিধায়ক। এটুকু পরিচয় তার পরিচয় নয়, এই অঞ্চলের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গীজীবী, প্রতিনিয়ত মানুষের একেবারে নিজের মানুষ, ঘরের ছেলে, ঘরের মানুষ। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি যে একটা প্রবাদ আছে ইংল্যান্ডে, যে বাকিংহাম প্রাসাদে রাজা, ইংল্যান্ডের রাজা যে প্রাসাদে থাকেন সেটাকে বাকিংহাম প্রাসাদ বলে। সেই প্রাসাদে রাজা আছেন মানে সারা ব্রিটিশ নাগরিকরা নিশ্চিন্তে ঘুমোতে পারে। তো কুড়ুইগাছিতে তাপস্যা আছে মানে তেহট্ট বিধানসভার লোক নিশ্চিন্তে ঘুমোতে পারে। সেই তাপস্যা যিনি আমাদের সভাপতি, আমাদের অন্তরের লোক, প্রাণের মানুষ, তিনি আজকে আরেক প্রাণের মানুষ, আরেক মহর্ষি মহিলা যিনি আলো দেখাবেন। অকাল দেওয়ালি যিনি নিয়ে এসেছেন। আজকে কালী পুজোর আগে যেমন আমরা দেওয়ালি করি, আলো জ্বালাই, দিয়া শব্দের অর্থ সম্ভবত বাতি, আলো, লাইট। সেই সুপার লাইটকে আলোকিত করবেন পুষ্পস্তবক দিয়ে মাননীয় তাপস সাহা মহাশয়। হেল্প করবেন যেন এরপর আমরা আমাদের পছন্দ মতো চেষ্টা করেছি কিছু মূল্যবান বই ওনার হাতে তুলে দিতে। বইয়ের চেয়ে ভালো উপহার তো আর হতে পারে না, তো সে বই তুলে দেবেন আমাদের এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সম্মানীয় টিআইসি ডক্টর পীযূষ শান্তিদেব মহাশয়। আমাদের কৃষ্ণনগরের মাটির শিল্প আপনারা জানেন যে সারা পৃথিবী বিখ্যাত। তো আমরা সেখান থেকে কালেকশন করা একটি মাটির কাজ আমরা দিয়া ম্যাডামের হাতে তুলে দিতে চাই। তাকে এই মাটির মূর্তিটা দেওয়ার মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতে চাই, তুমি ভারত শ্রেষ্ঠ হয়েছ, ভারতে তুমি বাংলার নামকে উজ্জ্বল করেছো, বেতায়ের নামকে উজ্জ্বল করেছো। এই উজ্জ্বলতা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। তো সেই মাটির প্রতিকৃতি তুলে দেবেন তার হাতে আমাদের প্রিয় ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের বেতায় কলেজের গভর্নিং বডির অন্যতম মেম্বার মাননীয় মলয় বিশ্বাস মহাশয়। মলয় আমাদের অত্যন্ত কাছের মানুষ, কলেজের সমস্ত কাজে আমরা যাকে সবসময় দিয়ে থাকি। এতক্ষণ অনেক স্তুতি বাক্য বললাম, তো এই স্তুতি বাক্য সম্ভব হয়েছে যে অস্ত্রটার দ্বারা, যে অস্ত্রকে কাজে লাগিয়ে দিয়া ম্যাডাম এই জায়গায় এসছেন এবং আগামী দিনে অফিসার হিসাবে, আইএস অফিসার হিসাবে বা ইউপিএসসি অফিসার হিসাবে যেভাবে তিনি ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের আড়ালে থেকে, পিছনে থেকে ভারতকে পরিচালনা করবেন, সেই বিখ্যাত অস্ত্রটির নাম হচ্ছে কলম, পেন। এইরকম আমাদের চেষ্টা করেছি একটি মূল্যবান পেন নিয়ে আসার এবং তার হাতে তুলে দেওয়ার জন্য। এই কলমটি তুলে দেবেন আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, এটা অর্গানাইজ করেছে বেতাই আম্বেদকর কলেজের আইকিউএসসি। এই আইকিউএসসি যিনি দেখভাল করেন চেয়ারপারসন মাননীয় জয়ন্ত নায়ক মহাশয়। আমি জয়ন্ত নায়ক মহাশয়কে অনুরোধ করব যে কলমটি দিয়া ম্যাডামের হাতে তুলে তাকে বরণ করার জন্য।
তো সমস্ত কাজ ভালো হতে পারে, যার শেষ ভালো তার সব ভালো। তো শেষটা অবশ্যই মিষ্টি দিয়ে হওয়া উচিত, এবং সেটা অবশ্যই যদি জগৎ বিখ্যাত কোনো দোকানের হয় বা জগৎ বিখ্যাত কোনো কারিগরের হাতে স্পর্শ থাকে। তো আমরা জানি যে অধরচন্দ্র পুরী পৃথিবী বিখ্যাত, যেমনটি গৌতম পাল মাটির কাজের জন্য পৃথিবী বিখ্যাত। তো সেই মিষ্টান্ন দিয়ে আমরা রিয়া ম্যাডামকে চেষ্টা করব অন্তর থেকে, ওই মিষ্টির চেয়েও অনেক বেশি মিষ্টতা আমাদের অন্তরে আছে, সেটা দিয়ে তাকে বরণ করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের সম্মানীয় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বাপিন মল্লিক, ডক্টর বাপিন মল্লিক মহাশয়, এবং আরেকটি মিষ্টির প্যাকেট দেবেন আমাদের গভর্নিং বডির অন্যতম সদস্য, এই অঞ্চলের অন্যতম মাননীয় শিক্ষক মাননীয় প্রণব বিশ্বাস মহাশয়, আমাদের গভর্নিং বডির সম্মানীয় সদস্য। আসুন। প্রণববাবু মিষ্টান্ন প্যাকেট তুলে দিচ্ছেন। একটু আগে আমাদের প্রিয় এমএলএ তাপসবাবুই বলছিলেন যে প্রণববাবু কিভাবে তার স্কুলটাকে নিজের বাড়ির সামনের আঙিনাকে সাজানোর মতো করে তিল করে সাজান। আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি, কারণ প্রণববাবুর সঙ্গে আমরা কাজ করেছি, আমরা জানি প্রণববাবু চেষ্টা করেন, যেটুকু করেন আন্তরিকতার সঙ্গে করেন। মলয়বাবু স্বীকার করলেন যে সত্যি প্রণববাবু তার স্কুলটাকে ভেতর থেকে করেন। এটাই তো আমাদের লক্ষ্য, যে যার কাজ সুন্দরভাবে করা, স্বভাব অনুযায়ী করা, ভালোভাবে করা। তো যাই হোক, আমরা এবার দ্বিতীয় পর্বে চলে যাব আজকের অনুষ্ঠানে। প্রথম পর্ব আমরা আপাতভাবে কমপ্লিট করেছি, আর দ্বিতীয় পর্বে ঢোকার আগে আরেকবার মাননীয় অজিত গোলদার মহাশয়, WBCS অফিসার, যিনি সম্পর্কে দিয়া গোলদারের পিতা, উনি আছেন আমাদের এখানে, তাকে আরেকবার শ্রদ্ধা জানিয়ে, তাকে আরেকবার প্রণাম জানিয়ে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করব। কারণ অজিত বাবুর অনুপ্রেরণা ছাড়া, শান্তাবাবুর পরিশ্রম, শান্তা ম্যাডামের পরিশ্রম ছাড়া আজকে এই দিয়া ম্যাডাম এই জায়গায় অ্যাচিভ করতে হয়তো পারতেন না, অথবা পারলেও আরো পরিশ্রম বাড়ত। তো যাই হোক, আমরা দ্বিতীয় পর্বের শুরুতেই আজকের এই অনুষ্ঠান, আমাদের কলেজ, আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ছেলেমেয়েরা তাদের স্বপ্ন, এই গ্রামাঞ্চলে প্রান্তিক বাংলাদেশ প্রান্তে দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের যে ইচ্ছা অনিচ্ছা সবটা মিলিয়ে স্বাগত ভাষণ দেওয়ার জন্য, সংক্ষেপে ছোট করে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের ভারপ্রাপ্ত PIC ডক্টর পীযূষ কান্তি দেব মহাশয়। মঞ্চে উপস্থিত আমাদের কলেজ পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্রী তাপস সরকার, কলেজ পরিচালনা সমিতির সরকার মনোজ বিশ্বাস, ইউনিভার্সিটির প্রতিনিধি প্রণববাবু, মঞ্চে উপস্থিত অজিত গোলদার মহাশয় এবং এলাকার অন্যান্য সুদীবৃন্দ এবং আমার সহকর্মী বন্ধুরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজ আমরা কেন উপস্থিত এখানে হয়েছি আমরা সকলে জানি। সেটা হচ্ছে দিয়া গোলদার বেতায়ের একজন কৃতি কন্যা। উনি সর্বভারতীয় UPSC পরীক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। আমরা কলেজের তরফ থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন দেশের উন্নয়নের স্বার্থে তার যে কাজকর্ম সেটা নিয়ে আমরা গর্ব অনুভব করব এই আশা রাখছি। এইটা আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়কে।
উনি চেষ্টা করেছেন তার মূল বক্তব্য সংক্ষেপে তুলে ধরার। আমরা আগেই বলেছি যে আমাদের এই যে কারণে আজকে একত্রিত হওয়া, দিয়া ম্যাডামের কথা শোনা, তার বক্তব্য শোনা, এবং তাকে আমাদের ছাত্রদের কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশন আছে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, তার থেকে অনুপ্রেরণা নেওয়াটাই আমাদের মূল কাজ। তবে সঙ্গে সঙ্গে এটাও বলেছি, মঞ্চে তার সঙ্গে রয়েছেন আমাদের অজিত গোলদার মহাশয়, WBCS তার পিতা। এছাড়াও রয়েছেন অপূর্ব পাণ্ডে, WBCS শ্রদ্ধেয় অপূর্ব পাণ্ডে মহাশয়, BLRO কৃষ্ণনগর 2, তাকেও আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আসার জন্য আমরা অবশ্যই খুবই আনন্দিত, খুবই গর্ববোধ করছি। সঙ্গে রয়েছেন অরবিন্দ গোলদার, তিনি আমাদের দিয়ার রিলেটিভ। তো সঙ্গত কারণেই আমরা তাকেও খুবই শ্রদ্ধা নিবেদন করছি, কলেজের তরফ থেকে আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি। তো আসুন আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের এই কলেজের প্রেসিডেন্ট তথা তেহট্ট বিধানসভার বিধায়ক, ঘরের ছেলে, প্রাণের ছেলে, একান্ত নিজেদের মানুষ, মাননীয় তাপস শাহ মহাশয় থেকে দু চার কথা আমরা শুনে নিই। নমস্কার। রাষ্ট্রপতি সঞ্চালক ভাইভূতি, এখানে উপস্থিত আছে আমাদের কেয়ার প্রামাণিক বডির সদস্য আমার অত্যন্ত স্নেহ মলয়। আমার বাদিকে এইমাত্র আসলো আমার বন্ধু প্রামাণিক বডির সদস্য। আমার পাশে আছে আমার কন্যা সুমা, রিয়া, আছে অরবিন্দ, আছে হিরেন পান্ডে, আছে অজিত, অনুপ, এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আছে আম্বেদকর কলেজের টিচিং এবং নন টিচিং ভাই বোনেরা। যে বিষয়টা আমি আজকে গর্বিত, এবং তার থেকে আমার আরো বেশি একটা কথা স্মরণ হচ্ছে। আমার ছোট ভাই বন্ধু হচ্ছে অরবিন্দ, অজিত। তো ছোট ভাই আজকে আমি দেখতাম অজিত, কার্তিক, নিশি, এটা একটা ব্যাস, গৌরবানন্দন একটা ব্যাস। আজকে সত্যি তারা আজকে আমাদের ভাইদের মধ্যে দুটো ভাই নেই, আমার নিজের ভাই নেই, কার্তিক নেই। ওরা ভীষণ আনন্দিত, এবং ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবার দীর্ঘদিন 50 বছর ধরে আমরা আমাদের থেকে জানা, আমাদের সঙ্গে দেখা, ওদের বাড়িতে যাওয়া, ওদের যে কোনো অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করা, আমরাও করি। এইভাবে আমরা একটা পরিবেশের মধ্যে মানুষ হচ্ছি। আমরা বেতারে মাঝে মাঝে দেখি আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা ভালো জায়গায় পৌঁছিয়েছে, এবং আমি আশা করব আমাদের রিয়া সে সব থেকে আরো ভালো জায়গায় পৌঁছাবে। আজকে যেমন আমরা ভারতবর্ষে পররাষ্ট্র দেখাশোনা করে অজিত, কি নাম বলবেন? অজিত দেখুন, একটা মানুষ কিভাবে বিশ্ববাসীর কাছে এই ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে। ভারতবর্ষে অনেক সমস্যা, আমাদের গভর্নমেন্ট অনেক ভুল পদক্ষেপ নিয়েছে, নানা রকম সমস্যা রয়েছে, কিন্তু এই বিদেশ নীতির ক্ষেত্রে উনি এমনভাবে বিদেশের সঙ্গে, বহির্বিশ্বের সঙ্গে যেভাবে ভারতের মুখটা উজ্জ্বল করে রেখেছেন, কূটনীতি, এটা একটা দৃষ্টান্ত।
আজকে আমাদের গভর্নমেন্টের, ভারতবর্ষের গভর্নমেন্টের মুখ, একমাত্র উনি সত্যিকারের মানুষ হিসাবে ভারতবর্ষকে আজকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে একটা মানুষের কৃতিত্ব। তো আমি ভাববো যে রিয়া বেতায় এমন ভারতবর্ষকে এমন একটা জায়গায় পৌঁছবে যে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, আমাদের বেতায়ের মেয়ে, নদিয়ার মেয়ে, বাংলার মেয়ে। তাই আজকে আর বেশি কথা বলবো না। আগামী দিন আমাদের আশীর্বাদ থাকবে, সে আরও লড়াই করে সংগ্রাম করে একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছুক, এই আশীর্বাদ থাকবে। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো, ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট সাহেব, মাননীয় তাপস শাহ মহাশয়কে। আসলে উনি, আমি দেখেছি বেতায়ে বা এই আমাদের কলেজের কোনো অনুষ্ঠান হলে উনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে গেলে যেটা আসে সেটা হচ্ছে পুরোপুরি আন্তরিকতা। উনি যা বলেন অন্তর থেকে বলেন, সঙ্গত কারণে এক্ষেত্রেও অত্যন্ত আন্তরিক একটা ভাষণ আমরা পেলাম। তো বলতে বলতে আমরা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষ দিকে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে আজকের এই অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন আমাদের গভর্নিং বডির আরেক উজ্জ্বল নমিনি সদস্য মাননীয় অধ্যাপক অতনু ঘোষ মহাশয়, ফরিদপুর কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক। রয়েছেন আমাদের সুদীপ বাবু, রয়েছেন আমাদের বাপ্পা বাবু, সুজিত বাবু, জয়দেব বাবু, সবাই রয়েছেন, সরস্বতী ম্যাডাম থেকে শুরু করে। তো যাই হোক, নতুন তরুণ প্রজন্মের লিডারশিপ যাদের হাতে যেতে চলেছে, তারা কি ভাবছে, তাদের বক্তব্য কি, আমি এই কারণে আমাদের সর্বকনিষ্ঠ গভর্নিং বডির মেম্বার মলয় বিশ্বাসকে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিষয়ে কিছু বলার জন্য। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের কলেজের পরিচালনায় আজকে যে অনুষ্ঠান, যে আমাদের বেতায়ের গর্ব, নদিয়ার গর্ব, বাংলার গর্ব যাকে নিয়ে, সেই দিয়া গোলদারকে সংবর্ধিত করতে পারছি আমরা, এবং আমি নিজেও খুব ভাগ্যবান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আছেন আমার প্রেসিডেন্ট সাহেব এবং আমাদের বিধায়ক দেওঘর বিধানসভার সম্মানীয় তাপস শাহ মহাশয়, আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট, যাকে নিয়ে আজকে আমাদের এই মূল অনুষ্ঠান, আমার বোন দিয়া গোলদার আছেন, দিয়া গোলদারের বাবা অজিত গোলদার, তার কাকা অরবিন্দ গোলদার, আছেন আমাদের কলেজ পরিচালনা সমিতির দুজন নমিনি, আমাদের অতনুদা, প্রণবদা, আছেন আমাদের বেতায়ের আরেকজন উজ্জ্বল নক্ষত্র মঞ্চে আছেন শ্রী অপূর্ব পাণ্ডে, আপনারা অনেকেই চেনেন, যিনি বর্তমানে বিএলআরও কৃষ্ণনগর 2 ব্লক। এছাড়া উপস্থিত আছেন আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ বাবু, আছেন এই অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ বাবু, আমার সামনে বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষাবন্ধু কর্মচারী যারা রয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা এত ভালো পরিবেশন করার জন্য। বেশি বলবো না, আবার একটু না বললেও নয়। আমরা প্রান্তিক এলাকার মানুষ, বেতাই তথা বৃহত্তর। একটা সময় আমাদের রাজ্যের যে সর্বোচ্চ পরীক্ষা, আমরা যেটা মনে করি WBCS, সেই পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষার্থী কিংবা অনেকের এই যে ভাবনা, যদি আমরা 10 বছর পিছনের দিকে যাই, আমরা পেতাম না। তখন একটাই ধারণা ছিল বাবা মায়ের এবং ছাত্রছাত্রীদের, যে আমার ছেলে মেয়ে স্কুল টিচার হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কম্বাইন্ড পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, তাদের যে একটা চিন্তা ভাবনার অনেক পরিবর্তন। এবং বেতাই থেকে আমি দেখেছি বিশেষ ক্যাটাগরির অনেকে
আমার প্রশান্তদা উপস্থিত আছেন, তিনিও আমাদের ব্লকে চাকরি করেন, সিআই আমাদের ব্লকে, খুব ভালো লাগছে। অনেকে বেতাই এখন আমরা ডব্লিউবিসিএস অফিসার আমরা পাচ্ছি, বিভিন্ন বিভাগে তারা কর্মরত, এবং খুব ভালো লাগছে যে ইউপিএসসি এই ভাবনাটা আমাদের বাঙালিদের মধ্যে সবসময় একটা ভয়ের বিষয়, কিন্তু দিয়াকে দেখে আমরা এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা, পরবর্তী প্রজন্ম, যাদের চিন্তা ভাবনা আগামী দিনে শুধু পরিবারের পাশাপাশি দেশকে নিয়েও, তাদের কাছে অনুপ্রেরণা দিয়া গোলদার, এবং তাকে আমরা আজকে সামনে পেয়েছি। দিয়া গোলদার কিভাবে প্রথমবারে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোয়ালিফাইড করেছে, এটা সত্যি আমি বেতাইবাসী হিসাবে, বেতাইয়ের একজন মানুষ হিসাবে আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত। কেননা একটা সময় এই ইউপিএসসির কথা আমরা বাঙালিরা ভাবতেই পারতাম না। প্রত্যেকবার আমরা নিউজ পেপারে, খবরের কাগজে আমরা ইউপিএসসি রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাই বিহার থেকে এতজন পাস করেছে, মধ্যপ্রদেশ থেকে এতজন পাস করেছে, কিংবা যারা কোয়ালিফাই করছে বাংলা আমরা খুঁজি যে আমাদের বাংলা থেকে কে কোয়ালিফাই করেছে, কিন্তু আমরা খুঁজে পাই না। খুব কম বেশি হয়তো একজন দুজন আমরা হয়তো দেখতে পাই, কিন্তু আজকে আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা এতদিন বাংলার ছেলে মেয়ে, বেতাইয়ের দেহটের ছেলেমেয়েরা, নদীয়ার ছেলেমেয়েরা ভাবতো যে আমরা বিসিএস দেব, তাদের কাছেও সেই যে ভয়টা আমার মনে হয় কাটবে আমাদের দিয়া গোলদারকে দেখে, যে না, উনি প্রথমবারেই কোনো কোচিং ছাড়াই শুধুমাত্র বিগত দিনের কিছু কোশ্চেন পেপার, ম্যাটেরিয়ালস, এবং যারা বিগত দিনে কোয়ালিফাই করেছে তারা কিভাবে এই ইউপিএসসিতে সফল হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হয়, সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু দিয়া পড়াশোনা শুরু করেছিল। আমি আশা করব আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছাবে। আমাদের প্রেসিডেন্ট বলছিলেন যে আমি আগামী দিনে তোমাকে ডিএম হিসাবে দেখতে চাই, কিন্তু আমার বিশ্বাস শুধু ডিএম নয়, আগামী দিনে আমরা চাই দেশকে প্রতিনিধিত্ব করবে, এবং আমাদের বেতাইয়ের কথা, আমাদের দেহটের কথা অবশ্যই ভাববে, মনে রাখবে, যাতে বেতাই তথা দেহট দিয়া গোলদারকে থেকে অনুপ্রাণিত হয় এবং তার কাছ থেকে যেন আমরা উপকৃত হই। এটুকুই বললাম। আগামী দিন আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। দিয়া গোলদারের জন্য শুভকামনা রইল। নমস্কার। ধন্যবাদ আমাদের গভর্নিং বডির তরুণ মেম্বার মাননীয় মলয় বিশ্বাস মহাশয়ের এই বক্তব্যের জন্য। তো আমরা এরপর আমাদের এই গভর্নিং বডির আরেকজন অন্যতম সদস্য তথা অতনু ঘোষ মহাশয় আমাদের মধ্যে মূল্যবান সময় ব্যয় করে আছেন, ওনার কিছু বক্তব্য আমরা শুনি। নমস্কার। গতকাল রাত 9:30 এই কলেজের যিনি টিচার ইনচার্জ পীযূষবাবুর একটা ফোন আমার কাছে যায়। আজকে 12টার সময় একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। বিষয় হচ্ছে যাকে সংবর্ধনা দেওয়া হবে তিনি ইউপিএসসি, ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনে কৃতিত্ব অর্জন করেছেন। আগামী দিনে তিনি ভারতবর্ষকে বিভিন্নভাবে সাহায্য করবে। দিয়া গোলদার তার সংবর্ধনা অনুষ্ঠান দেখা আসবে। সত্যি আনন্দের বিষয়। এই আমন্ত্রণ না দিতে পারলাম না, কারণ যে ভীতি, যে ভয়টা বাঙালির মধ্যে আছে যে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না, সেটা দিয়া করে দিয়েছে বাঙালির মধ্যে। তাই আজকের এই অনুষ্ঠানটা এবং মঞ্চে
যারা আছেন, ডিস্ট্রিক্ট পার্সোনালিটিসে যারা আছেন, আমাদের এই কলেজের পরিচালন সমিতির সভাপতি বন্ধু তাপস সাহা, মলয় সঞ্চালক প্রদীপ ঘোষ, পিআইসি আছেন, অজিতবাবু আছেন, আরও অনেকে আছেন, তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যারা সামনে আমার ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, যারা এই কলেজের শিক্ষাকর্মী বন্ধুরা আছেন, সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। দু একটা কথা বলতেই হয়, বাঙালি হিসেবে আজকে অবশ্যই আমরা গর্ববোধ করছি। এই জন্যে এই সাব ডিভিশনের মানুষ এই পাশে করে পড়ে থাকি। বেতায়ের তার বাড়ি হলেও এই সাব ডিভিশনের একজন আমিও মানুষ, নদিয়ার মানুষ। বেতায়ের সঙ্গে সঙ্গে সারা নদিয়াকে গর্বিত করেছেন। তার এই প্রচেষ্টা, আজকের যে সংবর্ধনা, আমি আশা রাখবো তার এই প্রচেষ্টার ফলটা আগামী দিন যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সামনে আছেন, যারা WBCS দিতে ভয় করেন, যারা পাবলিক সার্ভিস কমিশনে বসতে ভয় করেন, তার অনুপ্রেরণা কিন্তু এই দিয়া। সুতরাং এই এলাকায় একটা দিয়া নয়, তাকে অনুসরণ করে এই বিদায়ের বুকে, এই সাব ডিভিশনের বুকে আরো অনেক দিয়া আসুক। আজকের অনুষ্ঠানের সার্থকতা সেখানেই আসবে। আজ ছাত্রছাত্রীদের কাছে এটুকুই আমার বক্তব্য। আর একটা কথা, আমাদের পাশের মেয়ে, ঘরের মেয়ে, আমি আশা রাখবো সেই দেয়া সারা ভারতবর্ষকে পথ দেখাবে। সারা ভারতবর্ষকে পররাষ্ট্র ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তিনি পথ দেখাবেন। তাই আজকের দিনে যার সার্বিক সাফল্য আমি কামনা করছি। তার মানসিক, তার শারীরিক, তার সমস্ত দিক ভারত থেকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমরা এবার একদম স্থূল থেকে সূক্ষ্ম স্তরের দিকে চলে এসেছি। আমরা এবার দিয়া ম্যাডামের সমস্ত কথা শুনবো, তারপর আমাদের ছেলেমেয়েরা তাদের যা জানার আছে জানবে। তবে তার আগে জাস্ট আর একটুখানি আমরা যে মানুষটির কথা না শুনলেই নয়, আজকের অনুষ্ঠান সম্পূর্ণই হবে না যার কথা না শুনলে। সেই মানুষটি হলেন আমাদের মাননীয় অজিত গোলদার মহাশয়। মাননীয় অজিত গোলদার মহাশয়কে আমি অনুরোধ করব, আপনি যদি আপনার পরিকল্পনা, আপনার জীবন চরিত এবং কিভাবে আপনার মেয়ে এইরকম একটা সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য অর্জন করলো, সেক্ষেত্রে যদি বিষয়টি একটু সংক্ষেপে বলেন আমাদের ছেলেমেয়েদের কাছে। নমস্কার, আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি বেতন কলেজের প্রেসিডেন্ট, তিয়াত্তর বিধানসভার বিধায়ক, আমার হৃদয়ের অংশ, আমার বন্ধুত্বের চরম সম্পর্ক, কষ্ট ঘন সম্পর্ক নির্মল রায়, দাদা তাপস সাহাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রিয় সঞ্চালক মহাশয় এবং এই কলেজের উপস্থিত ছাত্রছাত্রী এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ। এই কলেজ আমারও কলেজ। 1983 সালে আমি এই কলেজে পড়তাম। আমি কলেজে 11-12 পড়ানো হতো। আমি 11-12 এই কলেজে পড়েছি। এই কলেজকে আমি তৈরি হতে দেখেছি, বিল্ডিংগুলোকে বিভিন্ন মডিফিকেশন হতে দেখেছি। বেতাই আমার কাছে খুব
তীর্থ। এখানেই আমার মা বাবা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কলেজের সম্পর্কে আমি একটা আর্থিক হৃদয়ের সঙ্গে আমি একটা আর্থিক সম্পর্ক আমার আছে, আমি অনুভব করি। এই কলেজের ছেলে মেয়েরা যদি বিশেষভাবে বড় জায়গা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সেটা আমাদের সবার গর্ব, তাদের জীবনযাপন সুন্দর হবে। সেরকমভাবে আমরাও আনন্দ লাভ করবো, শান্তি লাভ করবো। তো আমি একটু ছোট্ট বাবা হিসাবে এটা বলি, দিয়া ছোটবেলা থেকে একটু স্মরণ শক্তি, লেখাপড়ার আগ্রহটা ছিল। তো একইভাবে সেইটাকে ধরে রাখা বা সেইটাকে লেখাপড়া করার সময় যাতে তারা লেখাপড়া করে এবং একটা চ্যাপ্টার পড়লে সেটা ম্যাথস হোক, ইংলিশ হোক, সাবজেক্ট হোক না কেন, সেটা অল অ্যাঙ্গেল থেকে যাতে তারা প্রস্তুত হতে পারে, সেইটা আমি বাবা হিসাবে আমি যেটুকু পেরেছি আমি সেটা দেখেছি। এবং ও যখন খড়গপুর আইন থেকে বাড়িতে ফিরে এলো, সেই সময় ও ইউপিএসসি যে প্রিপারেশন শুরু করে, তো সেই সময় ওর যে প্রিপারেশন, এটা একটা আনসার্টেন একটা লাইফ, একটা স্টেজ। অন্যান্য বন্ধুরা হাই প্যাকেজে চাকরিতে ঢুকেছে, ও প্লেসমেন্টে বসেনি। তো সে সময় ওর যাতে মেন্টাল ডিপ্রেশন বা ও অনিশ্চিত চিন্তা ভাবনা ওকে আঁকড়ে না ধরে, সেই জন্য আমি ওকে সাহায্য করেছি, মানে আমি আমার পরামর্শটুকু দিয়েছি। এবং ফাইনালি ইজ ভেরি ট্যালেন্টেড। তো কিছু একটা বললে ও যে কি বলতে চাইছে বা কি করতে হবে। তো ইউপিএসসি পরীক্ষার আগে আমি ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুই বাংলা লিখতে পারিস তো? কারণ একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকেরই নিজের একটা ল্যাঙ্গুয়েজ নিতে হয়। তো আমি ওকে বাংলা লিখতে বলেছিলাম। তো বাংলাটা এইভাবে লিখেছিল, আমি বলেছিলাম যে আই রাইস উইথ হ্যান্ড, ও বলেছিল আমি খাই ভাত দিয়ে হাত। তো এক্স্যাক্টলি ইংলিশ ওয়ার্ডগুলোরই ও বাংলা মানে ছিল। তো আমি বললাম, তুই তো কথা তো এভাবে বলিস না, আর এভাবে তো পড়লে তো রিডিকুলাস, এটা তো হাস্যকর হয়ে যাবে। তো ও আমার শুনেও বললো, বাবা ভার ব্যাটার প্রিপারেশন ইত্যাদি বললো যে এর প্লেসে আমি একটু গোলমাল করে ফেলেছি, আজও আমার কাছে ক্লিয়ার না। বলছি এরপর তুমি আমাকে লিখতে দাও, আমি লিখে দিচ্ছি। তারপর আমি লিখতে বললাম, ও প্রপারলি লিখলো। তো কিন্তু এইটা যে আমি ওকে বলেছিলাম, সেটা ওর পরীক্ষার ক্ষেত্রে নিশ্চয়ই অনেকটা সাহায্য হয়েছিল। তো আপনারা শুনুন, দিয়ার কাছ থেকেই শুনুন যে কত শর্ট টাইমে বা ও কীভাবে প্রিপারেশন নিয়েছে খড়গপুর আইআইটি ক্লাস চলাকালীন। আপনারা শুনুন, আপনারা শুনবেন এবং আপনাদের যদি একটু সাহায্য হয় তাহলে আমাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, ধন্যবাদ সম্মানীয় অজিত গুরুদার মহাশয়কে, যিনি খুব অল্প কথার মধ্যে আসল কথাটি বলে দিয়েছেন। আসলে দিয়ার প্রিপারেশনটা শুরু হয়েছিল ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে লক্ষ্য স্থির করা, তাকে তিল তিল করে গড়ে তোলা মা বাবার অন্যতম একটি কর্মের মধ্যে পড়ে। তার গোল সেট করে দেওয়া, স্বপ্নটাকে সেট করে দেওয়া। আর একটা কথা ওনার কথা প্রসঙ্গে বেরিয়ে এসছে, একদিকে মাল্টিন্যাশনাল কোম্পানির প্রলোভন, বড় বড় টাকা আপনারা কাগজে দেখবেন মাঝে মাঝে বেরোয়, অমুক 1 কোটি টাকার চাকরি পেল, অমুক 2 কোটি টাকার চাকরি পেল, এইরকম একটা মারাত্মক রসগোল্লার মতো প্রলোভন। আর উল্টো দিকে অক্লান্ত পরিশ্রম করে কিছুটা অন্ধকারে থেকে নিজের দেশকে ভালোবেসে নিজের দেশকে সেবা করা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করা, এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেব এটা মনস্থির করা, এর জন্য একটা আলাদা দেশাত্মবোধ দরকার, আলাদা একটা পার্টস দরকার, আলাদা একটা স্পিরিট দরকার।
এবং সবচেয়ে বড় কথা, আলাদা একটা আলোর অগ্নিকুণ্ড ভেতরে থাকা দরকার, যেটা দিয়া ম্যাডামের আছে বলে আমার বিশ্বাস। আসুন আর দেরি না করে এবার দিয়ার মুখ থেকে সরাসরি শুনি তার বক্তব্য। আসুন ম্যাডাম। গুড আফটারনুন এভরিবডি। আমি আশা করি যে বাংলা আর ইংলিশ একটু মিক্স করে বলবো, সবাই বুঝতে পারবে আমি আশা করি। কোনো প্রবলেম হলে মাঝখানে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করতে পারে। তো ফার্স্টে আমি আমার ব্যাপারে, আমার জার্নির ব্যাপারে কিছুটা বলবো, তারপরে সেকেন্ড পার্টে দ্য ফ্লোর উইল বি ওপেন, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন। এখানে লেখা রয়েছে মোটিভেশনাল টক অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স। এই কথাটা যদি আমাকে এক্স্যাক্টলি 6 মাস আগে কেউ জিজ্ঞাসা করতো, এটা আমি এই মঞ্চের এপারে আমি হতাম। তো আমার মঞ্চের ওপার থেকে এপারের জার্নিটা কেমন ছিল সেটাই আমি শেয়ার করবো। তার আগে আমি এখানে উপস্থিত মাননীয় প্রত্যেক ব্যক্তিকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করবো। প্রিন্সিপাল মাস্টার তাপস আঙ্কেল, যিনি আমার বাবার একদম ঘনিষ্ঠ বন্ধুর দাদা, আমার কাকা, আমার বাবা এবং বিভিন্ন আরো অধ্যাপক অধ্যাপিকা, এবং সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ আমার জন্য যারা, সেটা হচ্ছে স্টুডেন্টস। আমি বারবার আসার সময় গাড়িতে জিজ্ঞেস করছিলাম জয়ন্ত বাবাকে যে স্টুডেন্টসরা থাকবে তো, স্টুডেন্টসরা না থাকলে আমার এখানে আসাটা ডেফিনেটলি ইউজলেস। তো প্রথমে আমার ব্যাপারে আমি একটু বলি, তোমরা হয়তো পড়েছো বা জানো না, তো যাই হোক। তো আমার নাম দিয়া বললাম। আমার বাবা ট্রান্সফারেবল জবের কারণে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে থেকেছি ওয়েস্ট বেঙ্গলে। তো ফার্স্টে আমি বাগনানে থাকতাম, তারপর সোনারপুর, এবং আমার স্কুলিং স্টার্ট হয় সোনারপুর থেকেই। তারপর আমি শিলিগুড়িতে থেকেছি, এবং আমি সব থেকে বেশি টাইমের জন্য থেকেছি বেহালাতে, যেখানে আমি ক্লাস 5 to ক্লাস 10 সব পাবলিক স্কুলে পড়েছি, এবং পরে সেন্ট রিজার্ভে ক্লাস 11 to ক্লাস 12 ICSE বোর্ডে। তারপরে আমি আমার বিটেক এমটেক ডুয়াল ডিগ্রি করেছি ইঞ্জিনিয়ারিং ইন মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, IIT খড়গপুর থেকে। তখন যখন করোনা স্টার্ট হয় এবং লকডাউন স্টার্ট হয়, আমি জাস্ট লাইক এনি আদার স্টুডেন্টস আমি হস্টেল থেকে ফেরত এসে গেছিলাম, এবং ইউপিএসসির ব্যাপারে তখন আমি জানতে পেরেছিলাম। কিন্তু এবার তোমরা যদি জানো যে ইঞ্জিনিয়ারিং কলেজেসে প্লেসমেন্টস হয়, যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানিজরা আসে এবং তারা একটা স্যালারি অফার করে এবং কিছু স্টুডেন্টদেরকে নিয়ে যায়, এবং প্রচুর কোম্পানিরা আসে। তো IIT খড়গপুর ওয়ান অফ দ্য টপ মোস্ট ইনস্টিটিউট, শুধু ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ড ওভারে ওটা 253 কিছু র্যাঙ্ক, ওটা US র্যাঙ্কিংয়ে। তো সেই সময় আমার বন্ধুরা প্লেসমেন্টের প্রিপারেশন স্টার্ট করে, আর আমি ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করি। তো তখন আমি কনফিউজ ছিলাম যে আমি কি করব। মানে আমার মোটিভেশন তো ছিল এটা করার, কিন্তু আমি শিওর ছিলাম না যে কবে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব, কবে আমি সাকসেসফুল হব, কারণ কি এই পরীক্ষাটাতে তোকে কন্টিনিউয়াস অ্যাটেম্পটস দেয়। তো খানিকটা না, মানে পুরোপুরি আমার বাবার সাপোর্টে আমি ডিসাইড করি যে ঠিক আছে আমি প্লেসমেন্টে বসবো না, এবং একমাত্র এটাতেই ফোকাস করব। তো প্রথমেই আমি আমার জার্নিটা শেয়ার করার মধ্যে খানিকটা আমার ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট সাকসেস, সেটার ব্যাপারে তোমাদের সাথে আমি ডিসকাস করবো, শেয়ার করবো। নট নেসেসারিলি যে তোমরা আমার সাথে অ্যাগ্রি করবে, কিন্তু স্টিল হোয়াট ইজ সাকসেস, কিন্তু সেটাকে আমরা বলি সাফল্য কি, প্রত্যেকের নিজের ডেফিনেশন আছে। এবার আমরা যখন ইয়াং থাকি, উই আর ফুল অফ এনার্জি যে কোনো কিছু করার জন্য, বি ইট ইন একাডেমিক ফিল্ড, বি ইট ইন এনি আদার এন্টারটেনমেন্ট ফিল্ড, যে কোনো কিছুতে আমরা হাই লেভেলে রয়েছি। তখন আমাদেরকে সাকসেসের ডেফিনেশনটা নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে আমার কাছে সাকসেস। আর এই সাকসেসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে প্রফেশনে তুমি পারসিউ করো না কেন, অ্যাট দ্য সাকসেসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হবে জব স্যাটিসফ্যাকশন এবং ইন্ডিভিজুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি। জব স্যাটিসফ্যাকশন মানে দিনের পর দিন যখন লোকে একঘেয়েমি অফিসে যায়, তখন তুমি একজন বোরিং ইন্ডিভিজুয়াল হয়ে যাবে না, তুমি
তুমি কন্টিনিউয়াসলি ইন্টারেস্টেড থাকবে তোমার চাকরিতে যাওয়ার জন্য, তোমার অফিসে যাওয়ার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে ইন্ডিভিজুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা মানে হচ্ছে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের সমাজের থেকে কিছু কিছু হেল্প পেয়েছি, এবং সেই কারণে তুমি বা আমি এই বিল্ডিংয়ে আজকে বসে রয়েছে। হয়তো অনেকেই এই সুযোগটা পাচ্ছে না, তারা হয়তো অন্য কোনো কঠিন কাজের মধ্যে রয়েছে। এবার সেই কাজ ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব কোনো না কোনোভাবে এটাকে আমাদের সমাজকে ফিরিয়ে দেওয়ার, সেটা অ্যাজ আ লয়ার, অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ অফিসার, যে কোনো প্রফেশনে হতে পারে। সেখানে একটা সেন্স অফ ডিউটি আমাদের ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। সাকসেস কি সেটা আমি বললাম, এরপর আমি একটু বলবো সাকসেস কিভাবে অর্জন করতে হয়। আমার যেটুকু স্বল্প সীমিত ধারণা, সেটার মধ্যে দিয়ে আমি যা শিখেছি সেটুকু শেয়ার করবো। আমার এই এক্সামিনেশনটা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, যদি এই পার্টিকুলার এক্সামিনেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটাও নেব, কিন্তু তার আগে এটার বেসিক প্যাটার্নটা বলছি। এটা 3টে স্টেজ হয় এক্সামিনেশন, আর একটা পুরো ইয়ারের একটা সাইকেল হয়। তো ফার্স্টে একটা প্রিলিমিনারি স্টেজ হয়, যেখানে লোকে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হয়, মানে 4টে অপশন থাকবে, একটা ফিল আপ করতে হবে ওই মার্কশিটে। তারপরে মেইনস এক্সামিনেশন হয়, যেখানে 7টা পেপার থাকে, প্রত্যেকদিন সকাল বিকাল করে পরীক্ষা। 7টা পেপার যেটা মার্কস ইনক্লুডেড হয়, এবং 2টো আরো কোয়ালিফাইং পেপার, যেটা বাবা বলছিল যে আমি বাংলা লিখতে ভুলে গেছিলাম এবং বাবা কিভাবে হেল্প করেছিল। তো ওটা একটা ইংলিশ এবং একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হয়, বাংলা বা হিন্দি যে যেটা নেবে, তো সেরকম। এবার তারপরে স্টেজে এটা রেজাল্ট বেরোনোর পরে যারা কোয়ালিফাই করবে তারা যায় ইন্টারভিউ দিতে। ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কেমন ছিল। ইন্টারভিউটা হয় হচ্ছে দিল্লিতে, ঢোলপুর হাউসে। তো সাকসেস কিভাবে অ্যাটেইন করতে হবে, তো সেটার প্রসেসটা একটা লং টার্ম প্রসেস, ইট ইজ নট আ ওয়ান ডে প্রসেস। এখানে যদি আমি 4টে স্পেশাল কোয়ালিটিসের কথা বলি যে সাকসেস কিভাবে হাসিল করতে হয়, যেটা কমপ্লিটলি প্রত্যেকটা প্রফেশনে ইররেসপেক্টিভ অফ কোন প্রফেশন সেটাতে অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে ফার্স্ট ইজ ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন। লাইফে ডিসিপ্লিন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট সাকসেস পেতে। এবার ইনডিসিপ্লিন আমরা প্রত্যেকে হয়ে পড়ি, স্পেশালি স্কুল লাইফের পরে। স্কুল লাইফে একটা স্কেডিউল থাকে আমাদের, যে এই কটার সময় আমরা স্কুলে যাবো, এই কটার সময় টিউশন যাবো, এই কটার সময় পড়তে বসবো। আর আমাদের বাবা মাদের কন্ট্রোলিং ফ্যাক্টরটা অনেক বেশি থাকে, কিন্তু যখনই আমরা কলেজে চলে যাই একটা স্বাধীনতা এসে যায়, যে স্বাধীনতাটা মোর অফেন দেন নট আমরা অপব্যবহার করি, এটা লেটস অ্যাকসেপ্ট। তো এবার সেখানে আমরা বিভিন্ন ডিস্ট্রাকশনসের মাঝখানে পড়ি। ফোন কিনে দিচ্ছে বাবা, বাইরে যাচ্ছি আমি, কি করে কোথায় আছি। এবার সবাই জানে কতবার আমরা বাবা মাকে ফোন করছি আর কতবার অন্যদেরকে ফোন করছি। এবার এই বিভিন্ন ডিস্ট্রাকশনসের মাঝখানে পড়ে যাচ্ছে। কিন্তু যখন এটা লং টার্ম হবে, তখন একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। এবার কি আছে, ডিসিপ্লিনটা কেন আমাদের হচ্ছি না কেন? কারণ কি ডিসিপ্লিন ইজ পেইনফুল, এটা কষ্টকর। ট্রু, লেটস অ্যাকসেপ্ট দ্যাট, এটাও কষ্টকর। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি ডিসিপ্লিনটা কষ্টকর হয়, এটার অপর দিকে যদি আমি ডিসিপ্লিন না হই, যেটা পরবর্তীতে আসবে সেটা হচ্ছে পেন অফ রিগ্রেট, সেটা হচ্ছে অনুশোচনা, কেন আমি কখন এটা করলাম। এটার ভার যদি 10 গ্রাম হয়, ওটার ভার 10 কুইন্টাল, সেটা নিতে পারা খুবই কষ্ট। তো ইটস বেটার যে আমরা পেন অফ ডিসিপ্লিনটা বের করে নিই এখনকার মতো, পরে যাতে পেন অফ রিগ্রেটটা না, যে তখন যদি করতাম তাহলে এটা হয়ে যেত, তখন যদি করতাম ওটা হয়ে যেত, এই ওটা পারতো, সে সেটা পারতো, কেউ দেখবে না তুমি কি পেরেছো, সবাই এটা দেখবে। তো এবার সেই ডিসিপ্লিন লাইফের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের আসে। এবার আমি আমার জার্নির কথা যদি বলি, যে সেকেন্ড পয়েন্ট যেটা আমার পক্ষে ইম্পর্টেন্ট ছিল, তো ডিসিপ্লিনে কীভাবে মেনটেন করেছি, নিজেকে মেনটেন করার চেষ্টা করেছি প্লিজ, সেটা হচ্ছে আমার যে কী কী ডিস্ট্রাকশন, আমাকে কীভাবে কোন কোন জিনিসগুলো আমাকে ডিস্ট্রাক্ট করে আমার গোল থেকে, সেইগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলোতে আননেসেসারি টাইম ওয়েস্ট হয়, টক্সিক বন্ধু, মানে ভুলভাল বন্ধু, এইসব জিনিসগুলোকে, এবং আমি এগুলোকে বেছে বেছে কাট ডাউন করেছি। আমার যে জিনিসে ডিস্ট্রাকশন হয়েছে, আমার যদি মনে হয়েছে এই পার্সনটা আমার জন্য হার্মফুল, নেক্সট দিন থেকে আমি তার সাথে কথা বলবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাতে বেশি কঠিন কিছু লাগে না, জাস্ট একটা ডিটারমিনেশন।
টেক আ ডিসিশন অ্যান্ড ইট উইল হ্যাপেন। সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট খুবই কঠিন। সবার কাছে 24 ঘন্টা সময়, কিন্তু সেটা ব্যবহার কিভাবে আমরা করছি সেইটার উপরে ডিপেন্ড। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার জন্য আরো কেন ইম্পর্টেন্ট ছিল, আমার তখন অলরেডি সেমিস্টার চলছিল, মানে আমার অনলাইন পরীক্ষা, অনলাইন ক্লাস চলছিল। তো আমি কিভাবে ম্যানেজ করতাম, দুটো আলাদা আলাদা এক্স্যাক্টলি পুরোপুরি আলাদা জিনিস। এখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন এগুলো পড়ছি, আর আমাদের ইয়েতে আমাদের কলেজে আইআইটি খড়গপুরে পড়াচ্ছে থার্মোডাইনামিক্স, কেমিক্যাল রিয়াকশন, প্রত্যেকটা আলাদা জিনিস। তখন আমি কিভাবে আমি মাইন্ডটাকে সুইচ করতাম। সাপোজ আমার 11টা থেকে কোনো ক্লাস আছে, আমি একটা অ্যালার্ম লাগিয়ে রাখতাম 10:45-এ। তো 15 মিনিট আগে আমার অ্যালার্ম বাজবে, তখন আমি আমার অন্য পড়াটা কমপ্লিট করে নেবো। আর সেই টাইমে যে অ্যালার্ম বাজবে আমি পড়াটা বন্ধ করে দেবো এবং 15 মিনিটস আমি রেস্ট নেবো। কেন কি আমার মাইন্ডটা সুইচ হতে 15 মিনিট টাইম লাগবে। আমি একটা অন্য জিনিস করছিলাম, আমি এখন একটা অন্য মাইন্ডসেটে আসবো, তার জন্য 15 মিনিট গ্যাপ। তো এইভাবে সিস্টেম্যাটিক্যালি কিছু কিছু জিনিস। তাছাড়া নিজের বডি সিস্টেমকে রেকগনাইজ করা। ফর ইনস্টেন্স অনেকে দেখেছি রাতের বেলা বেশি ভালো পড়তে পারে, আমার মাইন্ড সকালে বেশি অ্যাক্টিভ। তো সেই কারণে আমার ডেলি রাতে মোটামুটি আমি 8 ঘন্টা পড়ার চেষ্টা করতাম কন্টিনিউয়াসলি। তো সেখানে চেষ্টা করতাম যে সকালবেলা 5 ঘন্টা এবং খাবার পরে বা দুপুরবেলার পরে 3 ঘন্টা, এবং তারপরে যদি আমি আরো 1 ঘন্টা পড়তে পারলাম সেটা আমার জন্য বোনাস। আর রাতের বেলা আমি প্রত্যেকবার চেক করতাম আমি কতক্ষণ পড়লাম। ফোনে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম সেভ মাই টাইম বলে, সেটাতে আমার কতক্ষণ দিনে কতক্ষণ কি করছি সেই জিনিসটা ট্যাব রাখার জন্য। তো ওটা মান্থের এন্ডে একটা গ্রাফ দেখিয়ে দিত যে এই দিন এতটা পড়েছে, পরের দিন এতটা পড়েছে, পরের দিন এতটা পড়েছে। ওই গ্রাফটা আমি দেখে বুঝে যেতাম কতটাকে ফাঁকি মারছি। তো ইভেন এটাও রেকগনাইজ করতে হেল্প করতো যে এক্স্যাক্টলি কোন জায়গাতে আমি কোন টাইমটাতে আমি মিসইউজ করছি, টাইম ম্যানেজমেন্ট। থার্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডিটারমিনেশন, যে গোলে সাকসেসফুলি ডিটারমিনেশন। কিন্তু অনেক টাইমে এরকম টাইম আসবে যে যখন আমাদের মনে হবে যে এটা আমি ঠিক করছি কিনা, আমি ভুল করছি কিনা, বা এটাকে আমি পারবো কিনা। এই আনসার্টেন ফেজেস গুলোকে কাটিয়ে নেওয়ার জন্য ডিটারমিনেশন খুব ইম্পর্টেন্ট। যে যদি কখনো লো ফিল হয় তখন গো ব্যাক টু ইনিশিয়াল পয়েন্ট, যে কেন আমি স্টার্ট করেছিলাম, সেই রিজনটাকে আমার হারিয়ে গেছে আছে, সেই রিজনটাকে মনে করার চেষ্টা। এরপরে ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে যে নিজের যে ক্লোজ সার্কেল, যাদেরকে তুমি বিশ্বাস করো, ফর এক্সাম্পল ফ্যামিলি, কিছু ক্লোজ বন্ধু যারা তোমার মধ্যে হার্ডওয়ার্কিং, তাদের সঙ্গে ভালো রিলেশন রাখা, তাদের থেকে হেল্প নেওয়া, কিন্তু তারা তোমাকে সেই সব লো মোমেন্টসে হেল্প করবে যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে পারবে না, কারণ কি তারা তখনও তোমার উপর বিশ্বাস করবে যখন তুমি নিজেকে ইন্সপায়ার করতে পারবে। তো এইটা হচ্ছে আমার কাছে বেসিক কিছু। তারপরে আমি এক্সামিনেশনের বুকলেট, আরো কিছু কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে, সেই সব জিনিসগুলো যদি তোমরা জানতে চাও আমি বলবো। লাস্টে আমি এন্ড করবো এটা দিয়ে যে আমি বলছি এবারে আছি নট বিকজ অফ ট্যালেন্ট। লোকে বলে ইউ আর ট্যালেন্টেড, আই ডোন্ট বিলিভ। এটা সবসময় এটার কারণে যে আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, যখন কেউ ঘুম থেকে উঠেনি তখন আমি পড়াশোনা করেছি, সেটার জন্য আমি লিখতে পেরেছি। এটা কোনো রিজন না যে আমি অন্যদের থেকে বেশি কিছু নাও সেলফ নিয়ে জন্মেছি। আই ডোন্ট বিলিভ ইন অল দ্যাট। এটার জন্য করি যে আমি অন্যদের থেকে একটু বেশি ঘাটাঘাটি করেছি যে কোনভাবে করলে করা যেতে পারে। ফেলিয়ার হলে আমার কোয়েশ্চেন যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আমি রিভাইজ করেছি যে কেন ভুল হলো, আমি কি গেস ওয়ার্ক করেছি, আমি কিভাবে লিখলে ব্যাপারটা ভালো হতো। আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি যে হেল্প নেওয়ার, যে কানেকশন খুব ইম্পর্টেন্ট। যারা তোমার থেকে বেশি ভালো তাদের সাথে মিশো। যদি তুমি এমন ক্লাসে আছো যেখানে তুমি ফার্স্ট আসছো, তোমার থেকে ভালো কেউ নেই, ইউ আর ইন দ্য রং ক্লাস। এমন জায়গায় থাকতে হবে যেখান থেকে তোমার থেকে লোকে বেটার, এবং সারা তাদের থেকে যেন তুমি শেখো। এবং যদি তুমি এমন সার্কেলে থাকো যাদেরকে তুমি শেখাচ্ছ যে এটা করো ওটা করো, তাহলে রং সার্কেল। তো মোরালেস আমি আমার কথা শেষ করেছি। তোমাদের ধৈর্য ধরে থাকার জন্য খুবই থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড সার্কুলেট দ্য মাইক ইন ইউ ক্যান তোমাদের একদম কার্যকরী স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করা উচিত, কোনো গেজি কোশ্চেন বা
ভুলভাল কথা না বলে যেটা কাজের কোশ্চেন তেমন করলেই আমার মনে হয় ভালো হবে। এতক্ষণে ম্যাডামের কথা শুনে বুঝে গেছো তিনি কোন লেভেলে কথা বলছেন, কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন। করো। ম্যাম, এই যে কিছু একটা বড় বড় মানে মাইন্ড সেট আপটা নেওয়া, হ্যাঁ, continue. আমি পার্থ বিশ্বাস, স্টুডেন্ট ইন ইংলিশ অনার্স সেকেন্ড সেম ইন নেতার ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। যখন আমরা কোনো কিছু একটা বড় কিছু করার জন্য নিজের মনের ভিতর যে মাইন্ড সেট আপটা তৈরি করি, তো অনেক সময় দেখা যায় সেই মাইন্ড সেট আপটা ব্রেক হয়। তো এই মাইন্ড সেট আপটা ব্রেক কি করে হবে না, এই বিষয়ে যদি আপনি কি বলবেন? তো ফার্স্ট অফ অল তুমি ফার্স্ট ইয়ার, তাই তো? তো ফার্স্ট অফ অল তুমি যে স্টেজে রয়েছো এই সময়টা আমি বলবো এক্সপ্লোর করার টাইম। এক্সপ্লোর করা মানে তোমার ইন্টারেস্ট ফিল্ড কি সেগুলোকে ট্রাই করা। যদি তোমার মাইন্ডসেটটা সত্যি ব্রেক হয়ে যাচ্ছে তার মানে হয়তো তুমি ঠিক তোমার মোটিভেশনটা আছে কিনা সেটা তোমাকে টেস্ট করতে হবে। তো বিভিন্ন ফিল্ড ট্রাই করার চেষ্টা করাটা এই টাইমটার জন্য বেস্ট জিনিস। আর যদি তুমি একবার ডিসিশন নিয়েছো, ডিসিশন কি করে নেবে যে আমি এই ফিল্ডটার জন্য সুটেবল কিনা, সেটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল যখন তুমি ট্রাই করছো একটা ফিল্ডে, তাহলে সেই ফিল্ডটাকে তুমি তোমার 100% দিতে হবে। না হলে তুমি বলতে পারবে না যে আমি এটার জন্য whether I'm cut out for this or not. You have to get that by trying. যে তুমি তোমার completely, for example, you want to crack an exam, so you buy the books, you read them again and again, revise them. তাহলে তারপর ট্রাই করো যে এটা তোমার দ্বারা হচ্ছে কিনা, তুমি এটা করতে আনন্দ পাচ্ছ কিনা। আর যদি ওয়ান্স ইউ ডিসাইড যে আমি এটা করবোই কিন্তু তাও একটা আনসার্টেনিটি আসছে যে ব্রেক হচ্ছে যে এটাতে, তাহলে ওইটাই যে রাইট ইট ডাউন অন আ পিস অফ পেপার যে কেন তুমি ওটা করতে চাও। ফর এক্সাম্পল তুমি টিচার বা প্রফেসর হতে চাও, তাহলে ওটা লিখে নাও যে তোমাকে কোন 5টা জিনিস তুমি জীবনে চাও যেটার কারণে তুমি প্রফেসর হতে চাও। আর যখন তোমার মাইন্ডসেট ব্রেকডাউন হচ্ছে তখন জাস্ট লুক এট দ্যাট যে তুমি কি ওটা এখনো চাও, সেটা তুমি চেক করো। আর যদি তুমি ওটা তখনও চাও তাহলে তুমি যতই লোক ফিল করো না কেন তখন তোমার মনে হবে যে আমাকে এটার জন্য আরো চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। ইন্টারভিউ তো মেইনসের পরে ইন্টারভিউতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলে পার্সোনালিটি টেস্ট। তো এটা 275 মার্কসের একটা এক্সামিনেশন হয়, যেটা ঢোলপুর হাউস শাহজাহানাবাদ নিউ দিল্লিতে হয়। তো তখন আমি ফার্স্ট টাইম নিউ দিল্লি গেলাম বিকজ অফ ইন্টারভিউ। তার আগে আমি প্র্যাকটিস করেছিলাম মক টেস্ট। তো বেসিক্যালি তার আগে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয় যেটাকে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম বলে, যেখানে আমাদের পাস্ট ব্যাকগ্রাউন্ডটা পুরো লেখা থাকে যে আমি কোথায় জন্মেছি, তারপরে ডেট অফ বার্থ, মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মাই প্যারেন্টস হোমটাউন, মাই হবিজ, মাই ইন্টারেস্ট, পজিশনস অফ রেসপন্সিবিলিটি, যা যা ছিল সব ওখানে লেখা ছিল। তো যদি ওই দিনের এক্সাক্ট এক্সপিরিয়েন্সটা বলি, আমার মর্নিং হাফে ইন্টারভিউ ছিল। তো আমি তো বাবার সঙ্গে তখনই চলে গেছি সকাল সকাল শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে। তখন ওরা ওখানে সিআইএসএফ সিকিউরিটি গার্ড থাকে, ওরা চেক করে আমাদেরকে ভেতরে ঢোকালো এবং আমাদের একটা রাউন্ড টেবলসে বসতে দেয়, যেখানে যে সেম বোর্ডের মেম্বার ক্যান্ডিডেটসরা সেম টেবিলে বসে। আর ওখানে স্ট্যাক করে নিউজ পেপার রাখা রয়েছে, নিউজ পেপার থেকে কোয়েশ্চেন দিয়ে হতে পারে আজকে। তো ওরকম ছিল। এবার আমাদেরকে কিছু ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে ফাইনালি আমাদেরকে ডাকা হলো। অ্যান্ড আই ফেল্ট কি আই ওয়াজ ফিলিং আ লিটল নার্ভাস। And so I want ওখানে অনেক খাবার দাবার এভরিথিং ওয়াজ ডেকড আপ, জলের বোতল এভরিথিং ওয়াজ দেয়ার। অ্যান্ড ওখানে মাহলটাই পুরো অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যে ফার্স্ট টাইম আমি একটা এলিট ক্লাস হয়ে গেছি। তো ছেলেরা সবাই স্যুট পরে, মেয়েরা শাড়ি পরে সবাই এসেছে, আর আমি জল খেতে গেছি। এবার আমার আগে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, অলমোস্ট 6 feet হাইট। তো
সে যখন জলের বোতলটা প্যাকেট থেকে বের করছে আমি দেখি তার হাত এরকম করে কাঁপছে। তো আই রিয়েলাইজ আমি গেলে না। তো তখন আমি বুঝলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার আমাদেরকে বোর্ডে ডাকলো, পিয়াস স্যারের বোর্ড ছিল, উনি অ্যাডভাইজার টু গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তো সেখানে 5 জন মেম্বার্স ছিল, 2 জন লেডি মেম্বার। তো ওরা কন্টিনিউয়াসলি ফার্স্টে আমাকে পুরো রিল্যাক্স করতে বললো, ফেস শিট বগেরা সব কিছু পড়েছিলাম আমরা। তো বলে মাস্ক, ইউ ক্যান পুট ইউর মাস্ক ডাউন। তারপরে আমাকে সিম্পল কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করলো যে ওয়াই ডু ওয়ান্ট টু জয়েন সিভিল সার্ভিসেস, why civil services after engineering. তারপরে কোয়েশ্চেন্সটা ঘুরে গেল আমার স্টেটের উপরে, ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে, বে অফ বেঙ্গল, বিমস্টেক, এইরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসের উপর কোয়েশ্চেন হলো। আমার হবিজের যেগুলো ছিল সেগুলোর উপরে ওটা তেমন টাচ আপ করেনি, কিন্তু আমার পজিশন অফ রেসপন্সিবিলিটিটা আমি আমার হোস্টেলের ড্রামাটিক সেক্রেটারি ছিলাম। তো ড্রামাটিক্সের উপর অনেক কোয়েশ্চেন করেছিল যে নাট্যশাস্ত্র বুক কে লিখেছে, তার কন্টেন্ট কি। apart from that, relevance of anthropology, which was my optional, ওটার উপরে অনেক কোয়েশ্চেন ছিল, মেরোলি আয়রন পিলার। তো কন্টিনিউয়াসলি একজনের পর একজন ওরা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, and the interview went on for 30 minutes with 20 seconds for each question. 20 seconds এর পরে ওরা কোয়েশ্চেন জিজ্ঞাসা শুনছিল না, and they were like কি যে যদি তুমি ঠিক বলো তাহলে ওদের কোনো রিয়াকশন ছিল না, যদি ভুল বলো তাহলে ওদের কোনো রিয়াকশন ছিল না। They were so properly trained to mask their emotions, কি যে ওটা দেখে বোঝা যেত না যে ওরা মাস্ক কি দিচ্ছে বা ওদের আমি ঠিক বললাম কি ভুল বললাম। বাট আই ফেল্ট কি they were sort of satisfied, কারণ কি কিছু কোয়েশ্চেন যেগুলো আমি জানতাম না, I told them কি I don't know, I'm not aware of this ma'am. তো ওরা যখন আমাকে বললো যে you can make a guess, তো আমি বললাম কি যে ম্যাম I have no idea, I don't want to make a guess. Just make a guess. তো ওরা আমাকে wild guesses করতে ওরা আমাকে ইমপ্লোর করলো, and by the time I came out of the interview আমি সত্যি অ্যাওয়্যার ছিলাম যে কতক্ষণ টাইম যাচ্ছে। তো বাইরে একজন অ্যাটেন্ডেন্ট ছিল, তাকে জিজ্ঞাসা করলাম কত ছিল, more or less 30 minutes. And তো আমার বাবাকে মিট করলাম আমি বাইরে ফোন করে যে আমার হয়ে গেছে ইন্টারভিউ। তো আমার বাবা বলছে তুই এত স্পিডে কেন কথা বলছিস, তো মানে আই ওয়াজ এট আ পিক অফ মাই অ্যাড্রিনালিন রাশ, যেন পুরোপুরি একটা হাইটেন স্টেজে চলে গেছিলাম যখন কিনা আমি ফাস্ট কথা বলছিলাম। এবং এট দ্যাট মোমেন্ট আই হ্যাড টু ব্রিং আউট কি যে আমার ব্রেনটাকে এতটা অ্যাক্টিভ করতে হচ্ছিল যে যা পড়েছি এই মোমেন্টটা যদি শোনা করতে পারি অল উইল বি গন। যে কেউ দেখতে হবে না তুমি 13 ঘন্টা পড়েছো, 14 ঘন্টা পড়েছো, কি পড়েছো কেউ দেখবে না। ওই মোমেন্টে পারফর্ম করাটা ইন্টারভিউতে ইম্পর্টেন্ট। আর ওরা পার্সোনালিটিটা চেক করে যে যেহেতু একটা হয় যে এত বড় পোস্টের জন্য ওরা সিলেকশন করছে, ওরা এটা চেক করার চেষ্টা করে যে ম্যাচুরিটি আছে, যে একটা 24 ইয়ার ওল্ডের বাচ্চা কি এটাকে হ্যান্ডেল করতে পারবে এই পোস্টটাকে, সে কি তার থেকে ছোট, তার থেকে বড়, তার থেকে ধনী, তার থেকে গরিব সবাইকে নিয়ে চলতে পারবে। তো ওটাই ওদের মেইন মোটিভ ছিল। ম্যাম আমি সৌরভ শাহ, সেকেন্ড সেমিস্টার স্টোন আছে। আমি সবসময় আমাদের সময় অনেক ইন্টারভিউ থেকে একটা কথা শুনতে পাই, সেটা হলো মেন্টালিটি অফ হিসাবে এই বিষয়টা খুব একটা আলোকপাত পরিষ্কার কনসেপশন নিয়ে বিষয়টা আলোকপাত করেন। Mentality of a civil servant. So it's a unique topic. So civil servant-এর যে রোলটা সেটাকে বোঝা ইম্পর্টেন্ট, এটা মেন্টালিটি কি হওয়া উচিত সেটাকে বোঝার জন্য। তো সিভিল সার্ভেন্ট হচ্ছে একটা মিডিয়াম বিটুইন পাবলিক অ্যান্ড দি গভর্নমেন্ট। তো ইলেক্টেড যে মেম্বার্স রয়েছে তাদের সাথে কোঅর্ডিনেশন তৈরি করে পাবলিকের সেবা করাটা হচ্ছে এদের রোল। তো সেখানে ওদের যদি 3-4টে কোয়ালিটিজ ইম্পর্টেন্ট বলি, তো মেন্টালিটি অফ সিভিল সার্ভেন্টের মধ্যে ফার্স্ট অফ অল থাকবে টলারেন্স। টলারেন্স মানে সহ্য ক্ষমতা, মানে হচ্ছে যে আমার যে মতামত সেটার অপোজিট মতামতটাকেও ইকুয়ালি শ্রদ্ধার সঙ্গে, ইকুয়ালি রেসপেক্ট এবং ইম্পর্টেন্সের সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করা। নেক্সট হচ্ছে ইম্পার্শিয়ালিটি। ইম্পার্শিয়ালিটি ইন দ্য সেন্স যে আমি দুজন ব্যক্তিকে আলাদা চোখে দেখবো,
আমি সবাইকে সমানভাবে দেখি। এটা হচ্ছে সেকেন্ড মেন্টালিটি। থার্ড মেন্টালিটি হচ্ছে কম্প্যাশন, যেটা আমি মনে করি সব কিছুতে থাকা উচিত। কম্প্যাশন ইন দ্য সেন্স যে প্রত্যেকের প্রতি একটা সেন্স অফ অ্যাডোরেশন থাকা উচিত, যে আমি যেটা করছি সেটা আমি ফোর্সফুলি করছি না, আমি এটা আমার ভেতর থেকে আমার এই ফিলিংসটা আসছে, সেই কারণে আমি এই কাজটা করছি। সেইটা একটা থার্ড পয়েন্ট। আর যদি ফোর্থ কোয়ালিটি বলি যে মেন্টালিটি কেমন হওয়া উচিত, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে স্টেবিলিটি থাকা দরকার, স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি থাকা দরকার, যে সবসময় লাইফ উইল নট বি স্মুথ, যে সব কিছু ইজিলি হয়ে যাচ্ছে। স্ট্রেস, খারাপ সময় ভালো সময় দুটোকে, একটা খারাপ সময় টেম্পার এবং ভালো সময় টেম্পারটাকে একটু ব্যালেন্স, এটা কম হলে এই যে আপস এন্ড ডাউনসটা ওটাকে একটু ব্যালেন্স করার যে ক্যাপাসিটি, এটা একটা সিভিল সার্ভেন্টের মেন্টালিটি ইনকাম। ম্যাম, আমি একটা জিনিস আমার নিজের একটা খুব খারাপ লাগে, সেটা অতিরিক্ত উগ্র মেজাজ, অতিরিক্ত রাগ। এই জিনিসগুলো অনেক সময় অনেক পড়ার ক্ষেত্রে বা অনেক শিক্ষার ক্ষেত্রে অনেকটা ক্ষতি করে। এই জিনিসগুলো কি করে কন্ট্রোল করেন? এটার ইজি সলিউশনস অনেক তো আছে। তার মধ্যে একটা হচ্ছে the moment you are angry, try to recognize যে তুমি angry, নিজের ইমোশনকে রেকগনাইজ করার ক্যাপাসিটি, এবং জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট টেক আ স্টেপ ব্যাক এন্ড আন্ডারস্ট্যান্ড তুমি কেন angry, তোমার এই সময়ে রাগ হওয়াটা কি প্র্যাকটিক্যাল, এই সময় রাগ হওয়াটা কি কোনো ইউজফুল, এই কাজে লাগবে আগে, সেটাকে দেখতে হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম অ্যাঙ্গার ইজ আ ভেরি ইউজলেস ইমোশন। সেই রেগে যায় যে কিনা হেরে যায়, কেন রেগে যায়? Thank you, ma'am. নমস্কার ম্যাম, আমার নাম দোলন হালদার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ফ্রম নিবেদিতা পলিটেকনিক কলেজ। ম্যাম, আপনি বললেন যে আপনি প্রিপারেশন নিয়ে রেখেছিলেন যে আমি ইউপিএসসি ক্র্যাক করবো, মানে একদম আপনার লক্ষ্য স্থির করে রেখেছিলেন। আর আমি অনেক মোটিভেশনাল স্পিচ থেকে শুনেছিলাম যে যারা নিজেদের গোল ঠিক করে না, মানে ঠিক করে রাখে না, তারাই মানে ফিউচারে গিয়ে ভালোভাবে স্ট্যান্ড হয়। তো আমিও এখনো পর্যন্ত নিজের গোল ঠিক করতে পারিনি। আর আমার বাবা সবসময় বলতেন আর এখনো বলেন যে তুমি যদি সারা জীবনের জন্য সুখী হতে চাও তাহলে নিজের কাজটাকে ভালোবাসো। তো আমি এখনো নিজের গোল ঠিক করতে পারিনি, এটা কি আমি ঠিক করছি? এটা যেটা তোমার ফেসে বলছে যে ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড যে তোমার কি করা উচিত, এই ফেসটা প্রত্যেকেই গো থ্রু করে। যদি তুমি আমার ক্যারিয়ার গ্রাফ দেখো, আমি প্রথমে ইঞ্জিনিয়ার, তারপরে সিভিল সার্ভিস। তো সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এইসব সাবজেক্ট যেগুলো আমি 5 বছর থেকে 7 বছর পড়িনি, সেইগুলো আমি আবার পড়েছি। তো এটা রিজন হচ্ছে আমি এক্সপ্লোর করছি, যেটা আমি ওকেও বললাম, এই টাইমটা তোমাদের এক্সপ্লোর করার টাইম। ট্রাই উইথ ইউর বেস্ট এফর্ট যে কোনটা তুমি করতে চাও, সেখানে তুমি এনজয় করছো কিনা। কিন্তু এটা বেস্ট এফর্ট যতক্ষণ না তুমি দেবে ততক্ষণ তোমার গোল ফিক্স হবে। কিন্তু একবার গোল ফিক্স করলে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি তুমি এভরি 10 days ইউ আর লাইক আজকে আমি ডাক্তারি পরীক্ষা দেবো, পরের দিন আমি লয়ের পরীক্ষা দেবো, তাহলে এটা হবে না। ইউ হ্যাভ টু ট্রাই ফর এ ইয়ার। আর এটা ওয়ান ডে প্রসেস না। তুমি হয়তো আজকে আমার কথা শুনে হাইলি মোটিভেটেড হয়ে গেলে, after 2 days you lose the motivation. That will not work. You have to get the motivation from within yourself. Other people will help. Thank you, ma'am. For being with us, and we are feeling really enriched to have you
তো ম্যাম আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মানে হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক কোনটা বেশি ইম্পর্টেন্ট? অ্যান্ড ম্যাম মাই নেক্সট কোশ্চেন ইজ that is that ma'am, I really become nervous when I feel excited or I become changed. So ma'am, I'd like to know from you that how to avoid nervousness. The first question you asked about যে কত ঘন্টা 2 hours. So if you look at the book list and the syllabus, it's so huge. I think 2 hours is too much less of a 2 hours is খুব কম মানে if you look at the book list you have to কতক্ষণ পড়তে হবে এটা বলে দেওয়া কারোর পক্ষে সম্ভব না। তোমাদের বুক লিস্ট দেখতে হবে, সিলেবাস দেখতে হবে, আফটার দ্যাট ইউ ডিসাইড যে তোমার কতক্ষণ টাইম লাগবে সেটা কভার আপ করতে। এবার যদি কারোর স্বামী বিবেকানন্দের মতো মেমোরি থাকে যে কিনা একটা পেজ একবারে দেখতে পায়, সে পারবে 2 ঘন্টা, ঠিক আছে? কিন্তু ইন জেনারেল আই থিঙ্ক 6 to 12 আওয়ার্স লোকে ভ্যারি করে, মানে কে কতক্ষণ পড়ছে। এর মধ্যে ব্রেক ডেজ থাকে কিন্তু 2 আওয়ার্স আই থিঙ্ক 2 আওয়ার্স খুব কম। আর যে 2 আওয়ার্স বলছে তার ইদার সে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেনি, সে হয়তো মাল্টিপল অ্যাটেম্পটে হয়তো 5 বছর ধরে পড়ছে, তারপরে সে 2 ঘন্টায় রিভাইজ করছে, সেরকম কিছু হবে হয়তো। ফার্স্ট টাইম অ্যাটেম্প করতে গেলে ইউ হ্যাভ টু রিড ইট अगेन এন্ড अगेन। একটা বুক আছে ইন্ডিয়ান পলিটি বলে যেটা কনস্টিটিউশনের উপর পড়ানো হয়, আমি অ্যাটলিস্ট ওটা 9 থেকে 10 বার রিভাইজ করেছি। তো সেটা পসিবল না 2 ঘন্টায় ওরকম করে পড়ে। তো যেটা আমি বললাম, আর হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক ইনক্লুডস হার্ড ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের ক্ষেত্রে ইউ হ্যাভ টু লাইক স্মার্ট ওয়ার্কটা কি, যে তোমাকে এটা বুঝতে হবে যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা পড়লে বেশি মার্কস আসবে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা এবং অন্যরা যেটা ভাবছে না সেটাকে একটু ভাবা, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কিন্তু হার্ড ওয়ার্ক একটা পার্ট স্মার্ট ওয়ার্কের। যে বলছে যে আমি স্মার্ট ওয়ার্ক করেছি এটা মানে এ না যে ও শুধু নোটটা বানিয়েছে সেটাকে মুখস্থ না করে চলে গেছে, সেটা না। বা ম্যাথসটা একবার চ্যাপ্টারটা দেখে নিয়েছে, আচ্ছা আমি কারেক্ট বইটা পেয়ে গেছি এক্স্যাক্টলি, তারপর সে নোটসটা নিয়ে এসেছে, সেটা হলে হবে না। স্মার্টলি হয়তো সে কোনো কিছু মেটেরিয়াল কালেক্ট করতে পারে, কিন্তু সেটাকে নিজের ব্রেনে ফিট করতে গেলে ইউ হ্যাভ টু স্টাডি। আর সেকেন্ডটা হচ্ছে নার্ভাসনেস। তো নার্ভাসনেসে আমি বলবো কনফিডেন্স হচ্ছে নার্ভাসনেসকে কাটিয়ে তোলে। কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিস, যে কোনো কিছুতে যদি নার্ভাস লাগে তাহলে সেটাকে বারবার সেটাকে ফেস করো। এটা না যে ফিয়ারটাকে তুমি অ্যাভয়েড করছো, কোনো কিছু একটা ভাবলে যেটাতে ভয় লাগছে সেটাকে অ্যাভয়েড করছো, সেটা না। আর তাছাড়া আমি আবার বলবো যে এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে বাস করি, যেখানে কিনা প্রত্যেক মুভমেন্টে উই হ্যাভ দিস ফিয়ার অফ মিসিং আউট, যে কে কি এগিয়ে যাচ্ছে, এটা ছবি লাগালো, এ ওখানে পড়ছে, আমি পিছিয়ে যাচ্ছি। জাস্ট গেট আউট অফ দিস লাইক মাইন্ডসেট। ওটা থেকে বেটার যে ওগুলো অনেক সময় আমাদেরকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তো ট্রাই টু আইডেন্টিফাই ইউর মেন্টাল হেলথ, কাছের লোকেদের সাথে কথা বলো, অ্যান্ড ইফ নিডেড ডু নট শাই অ্যাওয়ে ফ্রম মেডিকেল হেল্প। মেডিকেল হেল্প নেওয়াটা কোনো বাজে কোনো কিছু ব্যাপার না, সেটা একটা সিম্পল একটা ওষুধ তোমাকে অনেক ফ্রি রাখতে পারে ইফ ইউ আর রিয়েলি টেন্স অর ইফ ইউ নিড হেল্প। আর কোনো কোয়েশ্চেন? Ma'am, what is your next plan? আমার মানে আই এম ইন আ ট্রানজিশন ফেজ রাইট নাও। আমার ট্রেনিং স্টার্ট হবে 29th অগস্ট থেকে। তো আই উইল বি জয়েনিং মুসুরি লাবাসনা। So after that I'll decide what to do next. For 3 months again I'm going for training. I have not decided for it. Alright, this is the last one, okay? Acha. Hello. My name is Akunadana and I would like to know from you that is it mandatory to read NCERT book for UPSC or WBCS exam? Okay, I can't tell about WBCS because I am not prepared for that. But NCERTs for certain subjects are very important. For example, for geography, you need to read NCERTs. For ancient and medieval history, you need to read NCERTs. And if you want to substitute NCERTs, you can read Tamil Nadu Board Book 11th and 12th. So to substitute project, but in most cases, it's better to read NCERTs. And if possible, from class 6, you need not learn or memorize the entire book, but
one page note of the entire book, short note. You can make of that. যাতে করে যদি এরকম হয়ে যায় যে ডাইরেক্টলি যদি 12th এর বই পড়ছো যদি বুঝতে না পারো তো in that case you can start from lower classes. And for economics, macroeconomics class plus is very important. Thank you, ma'am. So, very good afternoon, ma'am. I am Dr. Nisha from Dr. Ambedkar College, and I have completed my graduation. And my question is, you have said that without any coaching, you have achieved this place. But my question is that how can I improve myself without any coaching? So without coaching, I would say that first of all, you have to read the basic books. For example, whatever your goal is, try to identify the good books. There is no person who would just go to a coaching center and be successful. শুধু কোচিং এ গিয়ে কেউ কোনো সাকসেস অ্যাচিভ করে না। So first of all, you have to know your basics rightly. সেটা first point. Secondly, you have to identify your strengths and weaknesses. যে কোনটাতে তুমি পিছিয়ে পড়েছো, কোনটাতে তুমি better আছো, and polish yourself accordingly. And revise and try to evaluate yourself through any test. Test is the best way. যে কোনো mock test or practice test, so you will understand where you are lagging, where you are achieving with a chapter. Thank you. বিষয়টা হলো যে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটা চলছে এবং তোমাদের লাইফে আমার মনে হয় জীবনের সব থেকে একটা ভালো দিন আজকে কাটাবে। এত ভালো দিন তোমাদের হতে পারে তো আশা করতে পারবে। এত কাছে থেকে এতগুলো প্রশ্ন এবং ও এখনো একটা পড়াশোনার মধ্যে আছে, পড়াশোনা করছে নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করেছ, হয়তো 4 না 5 জনা করলে তুমি সবাই শুনেছ। ও যেভাবে তোমাদের ডিসকাস করলো, আশা করছি তোমরা ভীষণভাবে উপকৃত হবে যদি ওর মেন্টালিটি এবং ও যেভাবে তৈরি করেছে, ও যেভাবে তোমাদের বুঝিয়েছে, তাতে এইভাবে চলছে। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তো যাই হোক, আমাদের 4টের সময় আবার বিদায় কলেজের সামনে একটা অনুষ্ঠান আছে, ওকে ফিরতে হবে, বাড়ি যেতে হবে, খাওয়া করতে হবে, আবার 4টে 4:30 আসতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চিন যেদিকে বলতে না হাত, 1-2 জন হাত, একজন ঠিক আছে। So, ma'am, basically my question, I have two questions. My first question is, how can I improve my answer writing skill for the descriptive paper? Answer writing skill. So first is you have to practice again. So try to identify good questions. Previous year questions is the best question bank you can have, and try to frame your model answer. So for answers there is a simple formula which is number 1, introduction, body, conclusion. A format you have to follow. So for introductions, try to make your introduction catchy. Use some definitions or some data which is applicable to that question and hit the nail. Do not don't beat around the bush. Just hit the direct question. And in the next part, use headings which are directly imported from the question. Do not use your own words there. And in the points, try to write in sub-points if possible, or make sub-paragraphs so that you don't repeat points, and put examples to clarify your answer. So try to make sure and try to evaluate your own answers. If you have the reference of any other good answer copies, try to compare your answers with theirs, and try to attempt those questions which have been attempted by toppers or which have been attempted by any authors, so that you understand where you are lagging behind. My next question is, what is the process to analyze the newspaper? Okay. So newspaper reading has to be done. So first of all, select a good newspaper. If you are going for UPSC, you should read
The Hindu is a little bit technical in substance, so I preferred the Indian Express. So first of all, you need to make sure that you don't spend too much of time on the newspaper. Select the correct news article. তো ট্যালি করতে হবে যে সিলেবাসে কি কি পয়েন্টস আছে, তার সাথে যদি কোনো লিঙ্কেজেস থাকে, বুকসের সাথে কি কি সাবজেক্টের লিঙ্কেজেস আছে, সেই নিউজগুলোকে একটা টিক মার্ক, ঠিক আছে? অ্যান্ড এট দ্য এন্ড যে 5 মিনিট ওটা হয়ে যাবে, ইউ লিভ থ্রু দ্য কোয়েশ্চেন টু নিউজ পেপার। পলিটিক্যাল নিউজ পড়তে হবে না, যদি স্পোর্টস নিউজ পড়তে হবে না, রিড দ্য এডিটোরিয়ালসগুলোকে পড়বে। যদি একটা এডিটোরিয়াল হয়, ওটাকে বলে স্পিড রিড করা। স্পিড রিড ইন দ্য সেন্স যে আমি জাস্ট উপর থেকে দেখে নেবো কোনটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট আই আন্ডারলাইন অ্যান্ড আই মেক নোট অফ দ্যাট। তো এইভাবে ইউ উইল জাস্ট ফিনিশ অফ দ্য নিউজপেপার উইদিন 1 hour। 1 hour থেকে বেশি যদি তুমি ইউ আর স্পেন্ডিং অন নিউজপেপার, ইউ আর গোয়িং ইন দ্য রং ট্র্যাক। থ্যাংক ইউ ম্যাম। So I think এটার পরে 4টের সময় এখানে আমাকে আবার ডাকা হয়েছে। যদি কোনো আরো কোয়েশ্চেন থাকে আমি তখন নেব। আই এম ভেরি ভেরি হ্যাপি টু ইন্টারাক্ট উইথ ইউ। আই এম সো ব্লেসড টু বি অ্যামাংস্ট ইউ। আমার দাদুর বাড়ি এখানে, আর এরকম সুযোগ হয়তো সবার হয় না যেটা আমার হয়েছে। আর স্টুডেন্টসদের জন্য ইন্টারাক্টিভ সেশন খুবই সুন্দর হয়ে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এবার আমি তোমাদের বলবো তোমরা এসে দাঁড়াও। অন্তত বেতাই কলেজের ছাত্রছাত্রীর সঙ্গে একটা প্রশ্ন হ্যাঁ, আমি কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি। দিয়া অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সে কীভাবে ক্লাসটাকে বা এই অনুষ্ঠানটাকে অত্যন্ত ম্যাচুরিটির সাথে কন্ট্রোল করলো, এটা থেকে আমাদের শেখার আছে। লাস্ট অফ অল আমাদের প্রেসিডেন্ট তাপসা মহাশয় সেটাকে খুব সুন্দর করে ছোটোর মধ্যে সাম আপ করলেন। তো আমি প্রেসিডেন্টের অনুমতি, টিআইসি বিজুসবাবুর অনুমতি এবং আইকিউএসসি চেয়ারপারসন জয়ন্ত নায়ক মহাশয়ের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আমরা সকলে মিলে আমাদের প্রিয় শিক্ষাকর্মী বন্ধু বিশ্বজিৎ বিশ্বাসের গলাকে সামনে রেখে আমরা জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। जनगणमनोधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाये तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আচ্ছা, আসো তোমাদের এখানে তোমরা দাঁড়িয়ে যাও। থ্যাংক ইউ। এসো রঞ্জনবাবু কিছু ছেলে মেয়েকে সামনে নিয়ে একটা ছবি তোলা। রঞ্জনবাবু সুদীপবাবুকে অনুরোধ করবো প্রেসিডেন্ট সাহেব যেটা বলছে পাণ্ডেবাবু সেটাকে একটু ইমপ্লিমেন্ট করে কিছু ছেলে মেয়েকে সামনে নিয়ে ছবি তোলার জন্য। কেউ কেউ বসে যাবে, কেউ দাঁড়িয়ে যাবে, কেউ হাফ বসবে, এইভাবে যারা ত্রিস্তরীয় ছবি যাকে বলে। ছবিটা নেওয়ার জন্য অনুরোধ করছি। ভীষণ ধরনের একটা থাকে।
কাজ করে কথা হয়েছে